15 মিনিট পর যাকে নেতাজি বলা হচ্ছিল উনি এলেন। তো আমি দেখলাম যে ওনার হাইট বা চেহারা, যা মাথার যা গঠন নেতাজির সাথে একদম মিলে যাচ্ছে, যা আমি ছবিতে দেখেছি, আগে তো সামনাসামনি দেখিনি। তো সেটা দেখলাম যে না, একদম হুবহু মিলে গেল। আমি তাকিয়ে আছি, উনি তাকালেন আমার দিকে। যখন চোখে চোখ পড়লো আমি বললাম যে নমস্কার, আমার দাদু হচ্ছে রমেশ রায়চৌধুরী, আপনার সহপাঠী। উনি মুখে কিছু বললেন না, ঘাট টানের সম্মতি দিলেন, এই যে হ্যাঁ উনি চেনেন বলে আমার হাতটা বলে বসতে বললেন। তো ওনার দেখা হয়ে গেল, প্রণাম করলাম, উনিও একটা হাত তুলে আশীর্বাদই করলেন। নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ আমি এসেছি খড়দায়। আমার সঙ্গে যে মানুষটি আছেন, মনে হয় ইউটিউবে এই মানুষটি প্রথম সাক্ষাৎকার দিচ্ছেন, এবং এটা ইউটিউবের প্রথম। দেখুন, শোলমারি আশ্রম সম্পর্কে তো অনেকেই জানেন, অনেকেই অনেক কথা শুনেছেন। কেউ বলেন উনি নেতাজি, কেউ বলেন উনি নেতাজি নন, কিন্তু প্রত্যক্ষদর্শী আমি কাউকে পাইনি। আজ যাকে আমি প্রত্যক্ষদর্শী হিসাবে পেয়েছি, তিনি প্রাক্তন আইবি বেণুগোপাল ঘোষ মহাশয়। সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ, আপনি এত দূরে এসছেন। আর প্রথমবারই আমি আপনাদের সাথে যোগাযোগ করছি। শোলমারি নিয়ে আমরা ডিসকাস করব, এবং নেতাজি সম্বন্ধে হয়তো কিছু আমি বলতে পারি এখানে। নিশ্চয়। তো আমরা প্রথমে যেটা 1960, 61, 62 বিভিন্ন কাগজে সব বেরোচ্ছিল শোলমারির, কি নেতাজি আছে কি না। নেতাজিকে অনেকেই বলছে নি নেতাজি, আবার কোনো কাগজ বলছে নাও হতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আবার প্রকাশ করছে যে হ্যাঁ দেখা যাক উনি কে। লোকও পাঠানো হয়েছে বহুবার। তো যাই হোক, আমি কলেজ ছাড়ার পরে বিভিন্ন জায়গায়, দু একটা জায়গায় কাজ করেছিলাম লোকালি। আর আমি তখন বেঙ্গল পটারিতে কাজ করি, অ্যালাইড ডিস্ট্রিবিউটার্স, বেমন রোডে অফিস ছিল, 33 বেমন রোড। তো আমার ওই স্পেশাল অর্ডার ডিপার্টমেন্ট, ক্রেস্টেড ককারির আমার দায়িত্ব ছিল। যেমন ধরুন হোটেল ইয়ার মার্ক করা হয়, রেলের যেগুলো সাপ্লাই যেত সেগুলো রেলের ইঞ্জিন মার্ক করা থাকতো। তারপর আমরা বিভিন্ন অল হাই কমিশনে পাঠাতাম, সেট পাঠাতাম, সেগুলো গোল্ডেন রিং থাকতো আর গোল্ডেন অশোক পিলার দেওয়া থাকতো। তো এরমভাবে চলছিল। তারপর হঠাৎ একজন বললো যে তুই কী করবি বল, এখন চিন্তা কর। তো আই ওয়াজ প্রিপেয়ারিং ফর ইউপিএসসি। তার মধ্যে 65-এ আমার বেহালা ফ্লাইং ক্লাব থেকে পাইলট লাইসেন্স কমপ্লিট করা হয়। আর এনসিসির বেস ক্যাডেট হওয়াতে সেগুলো একটু আমার সুবিধাও ছিল। এনসিসি এয়ারউইং, আমাদের ফার্স্ট বেঙ্গল এয়ার স্কোয়াড্রনটা ছিল তখন হেস্টিংসে। তো এখন ওটা উঠে চলে গেছে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে। ফার্স্ট বেঙ্গল, সেকেন্ড বেঙ্গল অ্যান্ড ফোর্থ টেক একসাথে আছে এনসিসি এয়ারউইংটা। বাকি তো যেরম ব্যাটালিয়ান চলছে। তো আমি 68-এ ইউপিএসসি পরীক্ষা দিলাম, ইউপিএসসি অ্যাপের পাশ করলাম। 69-এ ট্রেনিংয়ে চলে গেলাম। সেখানেও একটা হাওয়া যে হ্যাঁ নেতাজি আসছে, নেতাজিকে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। 68-এ 1968-এ। তো 69-এ ট্রেনিং কমপ্লিট হলো। দিল্লি বিভিন্ন জায়গায় যেরকম ট্রেনিং হয় আমাদের, সেসব চলে এলাম। তো 71-এ আমার পোস্টিং হয়ে গেল লেতে। আর শ্রীনগর আমাদের হেডকোয়ার্টার হলো। আমরা ওখান থেকেই সব অপারেট করতাম, ঘোরাঘুরি হতো। খুব ভালো অফিসাররা ছিল, এবং মার্চিং উইথ এসএসবি, বিএসএফ, আর্মি, সব কম্বাইন্ড ফোর্স তো ওখানে আছে। তাদের সাথে জেনারেল মিটিংগুলো আমাদের করতে হতো। আর তখন আমরা থাকতাম গুপকার রোডে। গুপকার রোডে আমাদের অফিস ছিল। গুপকার রোডে থাকতাম বাদামিবাগের ঠিক ওপরে। বাদামিবাগ হচ্ছে আর্মি ইউনিটের হেডকোয়ার্টার ছিল তখন। এখন তো উধমপুর থেকে ওটা উঠে গেছে, যে বাদামিবাগেই ওটা হয়েছে। তখন ব্রিগেডিয়ার রাও ছিলেন, ফ্ল্যাগকার হাউস ব্রিগেডিয়ার রাও। তো নানা রকম আমাদের কথাবার্তা হতো। তার মধ্যে বাংলাদেশ ওয়ার হয়ে গেল আমাদের। আপনার 71 বাংলাদেশ ওয়ার হলো। 3 ডিসেম্বর থেকে শুরু হয়, 13 ডিসেম্বরে সিজ ফায়ার শেষ হয়। তো সেখানে তো একটা বিরাট অ্যাচিভমেন্ট হলো আমাদের। টোটাল বাংলাদেশের যে 93,000 পাকিস্তান ফোর্স, পাকিস্তান আর্মি জেনারেল নিয়াজির সাথে সারেন্ডার করলো আমাদের
জেনারেল অরোরার কাছে। তার দুদিন বাদেই 13 তারিখে সব সিজফায়ার হলো, 14-15 গ্যাপ গেল, সব সাধারণভাবে সব দিকে হই হই একটা রব। 16 তারিখে 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা ডিক্লেয়ার হলো। তারপরে আমি তো এসএসবিতে চলে গেলাম। এসএসবি থেকে আমি একবার কলকাতাও এলাম, ইম্ফলে আমার তখন পোস্টিং হলো। তখন আমি এখানে এসেছিলাম, আমাদের তখন সেন্ট্রাল গভর্নমেন্টের ফর্ম অফিস, যেখান থেকে ফর্মগুলো দেওয়া হয়, সেটা হচ্ছিল কলকাতা। আমাদের কলকাতার থেকেই, অফিস থেকেই নিতে হতো, এখানে রিকুইজিশন দেওয়া হতো। তো আমি ছুটিতে এসেছিলাম, তো আমাকে ওখান থেকে খবর করলো, তুমি যখন ছুটিতে গেছো আমরা কাউকে পাঠাচ্ছি না, তুমি সেন্ট্রাল ফর্ম, যত রকম ফর্ম হয়, বিভিন্ন ধরনের ফর্ম, হয়তো জয়নিংয়ের একটা আছে, টিএডি এর একটা ফর্ম হতো, রিকুইজিশন, মেডিকেলের ফর্ম, অনেক রকম ফর্ম এখানে হয়, সেই ফর্মগুলো নিয়ে যাওয়ার জন্য আমাকে ডেপুট করা হলো। তো আমি আরও 4-5 দিন থাকার চান্স পেলাম। তার মধ্যেই আরেকটা খবর হলো, তুমি যখন ওখানে আছো, তুমি ফেরা আসার পথে যদি শোলমারিটা তুমি দেখে আসতে পারো, তাহলে আমরা একটার উপর একটা প্রত্যক্ষ রিপোর্ট দিতে পারবো। এক্স্যাক্ট নিউজটা আপনি কি পেয়েছিলেন? আমাকে বলা হয়েছিল যে বিভিন্ন পত্রিকা তখন বেরিয়েছে, সারা ভারতবর্ষ জুড়েই বেরিয়েছে, অনেকে ঘুরে গেছেন, বহু জার্নালিস্ট এসছে, যে ওটা উনি নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস, শোলমারির সাধু যাকে বলা হচ্ছে, এবং তিনি ওখানে পুরো টিম নিয়ে আছেন, মানে ওখানে জার্মান ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ইটালি, তোমার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, সব এই ল্যাঙ্গুয়েজ জানা লোকগুলো ওখানে আছে। তো আমি কিছু কিছু এদিক ওদিক যা আমাদের যা নলেজ অফ ছিল, বুকস অফ নলেজ, তাতে আমরা ল্যাঙ্গুয়েজটা তো ফলো করি, ইংলিশটা তো মেন এখন সারা পৃথিবী জুড়ে। তো আমাকে বলা হলো, তুমি চলে এসো, শোলমারিটা জাস্ট কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছ, সেটা এনে আমাদের একটা বলো। তো যেহেতু আমি বাংলা জানি, বাংলা বর্ডারেই ব্যাপারটা আছে, কুচবিহার থেকে একটু উপরেই, ওটা যদি আসামের মধ্যে পড়ছে, তো ওখানে বাংলাই লোকে বেশি বলে, আসামি ওটা বুঝতে পারে। মানে আপনি বলতে চাইছেন যে সেন্ট্রালেও এই ব্যাপারটা রয়েছে, যে সেন্ট্রাল থেকেই বলা হচ্ছে যে ওখানে নেতাজি এসছে, এরকম কি কোনো আসছে, যেহেতু আপনি একজন আইবি ডিপার্টমেন্টের মানুষ? না, সেন্ট্রাল তো দেখো যতগুলো কাগজ বেরোয়, সেটাও তো তারা পড়াশোনা করেছে, বিভিন্ন কাগজের থেকেও খবর কালেক্ট করা হয়, বিভিন্ন সোর্সের মাধ্যমে ওখানে পৌঁছেছে। আর যেহেতু আমি এদিককার ছেলে আর বাংলা জানি, আসামিটাও আমি 50% জানি, সেই জন্য আমায় বলা হলো যে ওটা একটা তুমি ঘুরে আসছে যখন, জাস্ট ড্রপ করে তুমি এটা দেখে চলে এসো। তো আমি গেলাম, শোলমারি পৌঁছালাম, একটা গাড়ি আমাকে ওখান থেকে হায়ার করতে হয়েছিল, মানে সবাই যাচ্ছে আমিও গেলাম আর কি শোলমারি দেখতে। তো সকালবেলার ব্যাপারটা, আমি তো ট্রেন থেকে সকালবেলা নেমেছি, নেমে দেখলাম বহু লোক, মানে আমি নামতেই দেখলাম বহু লোক শোলমারি দেখার জন্য যাচ্ছে, আমিও ভিড়ে গেলাম। আর তখন ওই টেম্পু গাড়িগুলো ছিল, মানে 3 চাকার টেম্পু গাড়ি যেগুলো বেরিয়েছিল ওগুলো ছিল, আর ছোটো ছোটো ভ্যান রিক্সাও ছিল ওখানে। তো আমি ওই টেম্পু গাড়ির মধ্যে বসলাম, যেহেতু ওখানে নামলাম, শোলমারির আশ্রম থেকে, যেটা আশ্রম বলা হচ্ছিল, সেই রাস্তার থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে ছিল। তো আমার তো পিঠু ব্যাগ তো আছেই, জলের বোতলও সাথে আছে, লোকরা যাচ্ছে, আমি গেলাম সাথে, বসলাম ওখানে। যে মানে চারদিকে তো জঙ্গল, মাঝখানে ওটাই দেখা যাচ্ছে। তো আমরা যখন বসলাম, তখন একজন রিসিপশন আমাদের সামনেই যিনি ছিলেন, তবে একটা আশ্চর্য জিনিস দেখেছিলাম, প্রত্যেকের হোয়াইট ড্রেস, যে কেউ ধুতি আছে, কেউ হাফ শার্ট আছে, কেউ পাজামা আছে, বাট অল ইন হোয়াইট ড্রেস। আর বেশিরভাগই ধুতি পরা, ধুতি পাঞ্জাবি, মানে গুজরাটিও আছে ওখানে, বিহারের লোকও আছে, বাঙালি তো আছেই। তো আমাকে একজন জিজ্ঞাসা করলো, আপনি কি ইন্টারেস্টে এলেন এখানে? তাই বললাম যে আমার দাদু নেতাজির সহপাঠী ছিলেন, ক্লাসমেট, তো সেই জন্য আমি এলাম, যে দেখি, আমি তো দাদুকে অনেকবার দেখেছি, এবং আমার দাদুর বাবা যখন মারা যায়, ঠাকুরদা, তখন নেতাজি আমাদের দাদুর বাড়িতে গিয়েছিলেন, নিবেদিতা লেন, 13 নম্বর 13 নিবেদিতা লেন। আচ্ছা, আপনার দাদুর নামটা একটু বলবেন? হ্যাঁ, আমার দাদুর নাম হলো রমেশ রায়চৌধুরী, মানে আমার মার কাকা, মিস্টার রমেশ রায়চৌধুরী, ঠিক আছে। তো আমি দেখেছি যে আমার যখন এই দাদুর বাবা যখন মারা গেছেন,
তখন ওই নেতাজি রমেশ রায়চৌধুরী আমার দাদুর পাশে ওখানে দাঁড়িয়ে আছেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আমি জেনেছিলাম পরে। তো আমি ওদের যে বললাম যে আমার দাদুর সহপাঠী ছিলেন রমেশ রায়চৌধুরী, নিবেদিতা লেন, কলকাতা শ্যামবাজারের কাছেই। তো যিনি ওখানে ছিলেন আমাদের যে বলছিলেন, উনি আমার বসতে বললেন। আমার মতো আরও 5-7 জন সব বসে গেল, যারা যারা গেছিলো অ্যাকচুয়ালি। তার মধ্যে আসামের লোক ছিল, কলকাতা থেকে একজন ছিল, বর্তমান কাগজ থেকে, তখন তো বরুণ সেনগুপ্তর বর্তমান কাগজ চলছিল, তো উনি পাঠিয়েছিলেন এবং তাকে আমি রাস্তায় চলতে চলতেই আলাপ হয়ে গেছিল। তো সেও খুব খুশি যে আমরা কলকাতার লোক দুজন এসছি, আর যে যেখান থেকেই আসুক, হ্যাঁ আমরা এটা দেখব। না, আপনি কি পরিচয় দিয়েছিলেন? আপনি কি বলেছিলেন আপনি আইবি ডিপার্টমেন্ট থেকে আপনাকে পাঠানো হয়েছে? না, এগুলো তো বলা হয়নি। আর আইবি তখন নেই, আমি তো তখন এসএসবিতে। আচ্ছা, তো ন্যাচারালি আমি আইবিও বলিনি, এসএসবিও বলিনি, আমি দেখা করতে এসেছি। রমেশ রায়চৌধুরী তো আমার দাদু, সেই হিসাবে যদি নেতাজিকে দেখা যায়, নেতাজি যদি ওনাকে চিনতে পারেন, সহপাঠীকে তো অনেকেই ভোলে না, সাধারণত স্কুলের সহপাঠীদেরও ভোলা হয় না। তো আমি গেলাম, বসলাম, অনেকক্ষণ বসার পর 15 মিনিট হলো, আমাদের সবাইকে রিকোয়েস্ট করা হলো চা খাবে কিনা কি ইত্যাদি ব্যাপার। তো আমি চা আর বলিনি, আমরা জল খেলাম, বসলাম। ওখানে ফল খেতে দেওয়া হলো, আমাদের শশা আর আপেল দেওয়া হয়েছিল। তো আমি পুজোর প্রসাদ মনে করি, ওরা যা বললো পুজোর প্রসাদ, আমি সেটাই খেলাম, একটু বসলাম। 15 মিনিট পর যাকে নেতাজি বলা হচ্ছিল উনি এলেন। তো আমি দেখলাম যে ওনার হাইট বা চেহারা, যা মাথার যা গঠন, নেতাজির সাথে একদম মিলে যাচ্ছে, যা আমি ছবিতে দেখেছি, আগে তো সামনাসামনি দেখিনি। তো সেটা দেখলাম যে না, একদম হুবহু মিলে গেল। আমি তাকিয়ে আছি, উনি তাকালেন আমার দিকে। যখন চোখে চোখ পড়লো, আমি বললাম যে নমস্কার, আমার দাদু হচ্ছে রমেশ রায়চৌধুরী, আপনার সহপাঠী। উনি মুখে কিছু বললেন না, ঘাট টানের সম্মতি দিলেন, এই যে হ্যাঁ উনি চেনেন, বলে আমার হাতটা বলে বসতে বললেন। 2-3 মিনিট সবার দিকে তাকিয়ে উনি আবার ঘরে ঢুকে গেলেন। তারপরে একজন এলেন, তিনি বিহারের, তার সাথে উড়িষ্যারও একজন এলেন। আর দেখলাম যে দুজন রাশিয়ান লেডি দেওয়ার দেয়ার, তারা রাশিয়ানেই কথা বলছিল। আমি 2-1 ওয়ার্ড বুঝতে পারছিলাম। তো আমাদের ওই যে ভদ্রলোক বসেছিলেন রিসিপশনে বললেন, আপনারা কি কিছু খাওয়া দাওয়া করবেন? না, আমরা কিছু ব্যবস্থা করব আপনাদের জন্যে, এটা বলতে হবে, এটা তো জঙ্গলের মধ্যেই, আগে থেকে তো কিছু করা হয় না। তো আমরা বললাম না, আমি আর ওই ছেলেটি বর্তমান কাগজের। তো আমি বললাম যে না, আমি চলে যাব, আমার একটু দরকার আছে, আমি খালি দেখার জন্য এসেছিলাম। তো ওনার দেখা হয়ে গেল, প্রণাম করলাম, উনিও একটা হাত তুলে আশীর্বাদই করলেন। তো সেই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। তো আমি যখন বেরিয়ে গেলাম, দেখলাম আমার পরবর্তীকালে 5-6 মিনিটের মধ্যে পুরো জায়গাটা খালি হয়ে গেল। যারা 5-7 জন গিয়েছিলাম সবাই বেরিয়ে চলে এলো। মানে ওটাই বোধহয় ছিল প্রথম দর্শনের টাইম। তখন সকাল 10:45 থেকে 10টা, 10:15 পর্যন্ত আমরা ছিলাম। 10:30টায় জায়গাটা পুরো খালি হয়ে গেল। তারপরে যে লোকাল যে লোকটি যে আমাদের নিয়ে গেছিল ওই গাড়ি করে, সে দেখলাম ওই রাস্তার ধারেই দাঁড়িয়ে আছে, কারণ সে টাইমটা জানে যে এই টাইমে সব বেরিয়ে আসবে। তো গাড়িতে আবার লিফট নিলাম, নিয়ে মেন রোডে এলাম, হয়ে আমি একদম কুচবিহারে চলে এলাম। কুচবিহারের লেস স্টেশনে খানিকক্ষণ কাটালাম, তারপরে ট্রেন পেলাম। আমি ব্রেক জার্নি করেছিলাম টিকিটে, তো ওই ট্রেনটা ধরলাম আবার সেই আসামের উদ্দেশ্যে। তো আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। এটা হলো আমার শোলমারি সাধুর উদ্দেশ্যে বলা। কিন্তু যে ড্রাইভার আমাদের নিয়ে গেছিল, তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে দেখো, জল তো ঝর্নার জল, এই জল সব হচ্ছে, কিন্তু এরা লাইট কি করে পাচ্ছে রাত্রিরে? এই গুহার মতন আছে, পাথর কাটা, তাই এরা অন্ধকারে। বলে না না, এর ভেতরে লাইট অ্যারেঞ্জমেন্ট সব আছে, ব্যাটারি সিস্টেম আছে, রাতে বাইরে লাইটও জ্বলে যাতে জন্তু জানোয়ার না চলে আসে, এবং এখানে রীতিমতো লোকে পাহারা দেয়, মানে রোটেশনে, কেউ 2 ঘন্টা কেউ 3 ঘন্টা পাহারা দেয়। আর ওনার সাথে যারা দেখা করতে আসে, মানে ওনার যদি খুব পরিচিত বা কিছু হয়, তখন ওনাকে ভেতরে নিয়ে যাওয়া হয়, ওখানে একটা ঘর আছে। কিন্তু যেই যাক 10 মিনিটের বেশি কিন্তু ওরা ওখানে ওনাকে রাখা হয় না। আর আমি দেখলাম, আমি থাকতে থাকতেই প্রায় 7-8 জন লোক বেরিয়ে এলো,
এবং ভেতরে কথাবার্তা হচ্ছিল, মনে হচ্ছিল মিনিমাম 25 থেকে 30 জন লোক ওখানে আছে বা থাকছে তখন। এইটুকু একটু আন্দাজ করতে পেরেছিলাম। আর এইটাই আমার শোলমারি সাধু সাক্ষাৎ দেখা, এবং আমার মনে হয় উনি নেতাজি সুভাষচন্দ্র বোস। একটা খুব আগ্রহে আমি জিজ্ঞেস করছি, আপনার যে আগ্রহটা আমি রাখতে পারছি না এবং দর্শকদেরও প্রচণ্ড আগ্রহ হচ্ছে, যে আপনি বলছেন যে দেখতে একদম নেতাজি, মানে তার মুখ, চোখ, তার হাইট এবং তার নিশ্চয়ই তার চুলের গড়ন, অল্প চুল, এগুলো আপনি দেখেছেন। হ্যাঁ, তো এই যে এই দেখার আগে যখন আপনি রওনা হচ্ছেন, প্রথম দেখার আগে যখন, তার আগে তো আপনি কাগজপত্র পড়েছেন, আপনার মনে কি কোনো উত্তেজনা হচ্ছিল যে আমি নেতাজিকে দেখতে যাচ্ছি, এরকম একটা কোনো উত্তেজনা হচ্ছিল? সেই মনের যে উত্তেজনা আর দেখার পর যে উত্তেজনা, দুটো কি এক হলো নাকি তার থেকেও বেশি হলো? আমি তো উৎসাহ নিয়ে যাচ্ছিলাম, আমি দেখব, কিন্তু ওনাকে যখন দেখলাম আমার প্রায় ভাষা বন্ধ হয়ে গেছিল। আমি খালি বলেইছিলাম যে আমার দাদুর আপনি সহপাঠী রমেশচন্দ্র রায়চৌধুরী নিবেদিতা লেনে থাকে। তারপরে আমি আর কিছু বলতে পারিনি। মানে ওনাকে দেখা মাত্র, মানে এই যে আমি বলছি এখনও আবেগ প্লাস আমার গায়ের লোম কাটা দিয়ে উঠছে যে হ্যাঁ, এরম একজন লোককে আমি সামনাসামনি দেখে এসেছি। এটা আমার কাছে একটা বিশাল পাওনা। হয়তো তার আশীর্বাদের জন্যে আমি এখনও বেঁচে আছি, বর্ডারে গুলিটা খাইনি, তোমাদের সবার সাথে কথা বলতে পারছি, এটা আমার কাছে একটা বিশাল পাওনা। যাকে দেখছেন সারদানন্দজি, ওনার নাম তো সারদানন্দজি ছিলেন যখন উনি ওখানে ছিলেন, এবং উনি কি নেতাজির মুখের গড়নের মতো ছিলেন, না ওনার দাড়ি গোপ মানে এসব ছিল? না, আমি দাড়ি গোপ সেরম পাইনি, একদম মুখের গঠন মানে ক্লিন শেপ বলতে যা বোঝে আমি সেরমই পেয়েছি। আর এর আগে আমি গল্প শুনেছিলাম 1961-এ আমাদের নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে এয়ারপোর্টে। তখন 1961-এ কুইন এলিজাবেথ ইন্ডিয়াতে আসছেন এবং উনি এনসিসি র্যালে উনি দেখবেন বলে নেতাজি আমাদের নেহরুজি ওনাকে ইনভাইট করেছিলেন। তখন বিজয়লক্ষ্মী পণ্ডিতও ছিলেন, আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন ওয়াজ দেয়ার, তো আরও অনেকে ছিলেন। হ্যাঁ, তো তার মধ্যে ওনাকে কথা বলতে শোনা হয়েছিল, আমাদের কানাঘুষোখানা হচ্ছিল যে বিজয়লক্ষ্মী পণ্ডিত নাকি নেহরুকে বলেছিলেন যে উনি রাশিয়াতে যে সাইবেরিয়ার জেলে নেতাজিকে দেখেছিলেন। তো ওই কথাটা আমার তখনও মনে ভাসছিল যে আমরা যখন লাইন আপ করে দাঁড়িয়েছি আর সবাই যখন এসে দাঁড়ালেন, আপনার ওই কুইন এলিজাবেথ থেকে শুরু করে সবাই, তো ওই ছবিটাও একটা আমার কাছে কোনো রকমে আমি বলেছিলাম ক্যামেরাম্যানকে যে ভাই তুমি যদি এই ছবিটা আমাকে একটা কপি দিতে পারো তাহলে খুব ভালো হয়। ও আমাকে কপিটা দিয়েছেন, কপিটা আমার কাছে এখনও আছে। কিন্তু তার পরবর্তীকালে নেহেরু কোনো মিটিংয়েই বিজয়লক্ষ্মী পণ্ডিতকে আর ডাকেননি। তো সেটাও একটা ব্যাপার যে হয়তো নেতাজির যে গুপ্তভাবে থাকা বা যাতায়াত করা, যা ইন্ডিয়া গভর্নমেন্ট যে ওখানে পাঠিয়ে দিয়েছে, সেটাও একটা ব্যাপার হতে পারে, যার জন্য হয়তো বিজয়লক্ষ্মী পণ্ডিত ওরা ডাকেননি। আবার এদিকে যখন আমি বেঙ্গলে বেস ক্যাডেট হলাম, তখন আমাদের গভর্নর পদ্মজা নাইডুই আমাকে আবার মেডেল পরিয়েছেন অ্যাজ এ বেস ক্যাডেট। তো সেক্ষেত্রেও আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি কিছু আমাদের বলবেন, একের পর এক যে আমাদের নেতারা চলে যাচ্ছে। তো উনি একটু হাসলেন, হেসে বললেন যে আমার কিন্তু পুরোটা মনে নেই, কিন্তু আমাদের মেডেল দিয়েছিলেন অ্যাকচুয়ালি তখন বেঙ্গলের পুলিশ মন্ত্রী কালীপদ মুখোপাধ্যায়, কিন্তু অন বিহাফ অফ পদ্মজা নাইডু। আর এম কে নারায়ণ সাহেবের সাথে আমার এই নিয়ে অনেক কথা হয়েছে। কি বলেছিলেন উনি? এম কে নারায়ণ সাহেব বলেছিলেন যে মিস্টার ঘোষ, ইউ আর রাইট অন ইয়োর ওয়ে অ্যান্ড গভর্নমেন্ট ইজ রাইট অন গভর্নমেন্ট ওয়ে। তো আমি বুঝলাম যে ডিপ্লোম্যাটিক অ্যান্সার, কিন্তু কথা হচ্ছে আমি যদি দেখি যে রাশিয়া ওয়াজ ভেরি মাচ ফ্রেন্ডলি উইথ ইন্ডিয়া গভর্নমেন্ট। এমনকি ইন্দিরা গান্ধীর টাইমে 20 বছরের আমাদের বর্ডার ট্রিটি ছিল, আমাদের অ্যাসেসমেন্ট অ্যান্ড সিকিউরিটি ম্যাটার ছিল, যে অল ম্যাটারে রাশিয়া আমাদের হেল্প করবে। এবং ইন্দিরা গান্ধীর টাইমে আমাদের দুজন এয়ারফোর্সের অফিসার কসমোনট হয়ে রাশিয়া সিলেক্ট করে নিয়ে গেছিল, রাকেশ শর্মা, রাবিশ মালহোত্রা। তা এটাও একটা বড় পাওনা আমাদের থেকে। কিন্তু আবার যদি দেখা যায় রাশিয়ায় যে যারা যাচ্ছে আমাদের নেতারা, তারা আর ফিরে আসছে না। এয়ার মার্শাল সুব্রত মুখার্জি যে সকাল বিকেল মাংস খাচ্ছে বাড়িতে, মেসে, এয়ারফোর্সের মেসে আমরা সামনাসামনি দেখেছি, সেই লোকটা মাংসর টুকরো গলায় লেগে মারা গেল, সেটাও রাশিয়ায়। আবার আমাদের লাল বাহাদুর শাস্ত্রী
তিনি ওখানে যে মারা গেলেন, তাসখানদের চুক্তি করার পরে উনি মারা গেলেন, এটা একটা আশ্চর্য লাগছে আমাদের কাছে, মানে স্পেশালি আমার কাছে, যেহেতু আমি অনেকগুলো সাবজেক্ট নিয়ে দেখছিলাম নেতাজি সম্বন্ধে, আর নেতাজির অনেকগুলো বইও আমি পড়েছি যারা যারা লিখেছে, তার মধ্যে জয়ন্ত রায়চৌধুরী, আমার স্কুলেরই, উনি ইতিহাসের শিক্ষক ডক্টর জয়ন্ত রায়চৌধুরী, উনিও নেতাজির উপর প্রচুর লিখেছেন, এবং আমাদের প্রেসিডেন্টের সাথে উনি ডাইরেক্ট কথা বলে এসছেন, ওনার সাথে আমার প্রায় কিছু লেনদেন হয়। কারণ দেখা যাচ্ছে যে আমি যে ইম্ফলে ছিলাম এবং চোরাচাঁদপুর ডিস্ট্রিক্টের আন্ডারে তখন বিশনপুর ছিল, যেখানে আইনের লাস্ট ফাইট হয়েছিল ব্রিটিশদের সাথে। এই যে বিশনপুর জায়গাটা, বিশনপুরটা এখন ডিস্ট্রিক্ট, এখন তো অনেক বছর হয়ে গেছে, ওটা ডিস্ট্রিক্ট হয়েছে। তো ওই লাস্ট ফাইটিংয়ের জায়গাটা কিন্তু এখনও চিহ্নিত করে রাখা আছে। মণিপুর গভর্নমেন্ট ওখানে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে যে এটা দ্য লাস্ট ফাইটিং প্লেস। তো আমরা চেষ্টা করছি ওখানে একটা নেতাজি সৌধ তৈরি করতে, এবং 1974-এ ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন কে কিপগেন, উইজ এ কুকি, কে কিপগেন। ওনার সাথে আমি আরও বিভিন্ন গ্রাম যাই, মানে বার্মা বর্ডারের যতগুলো গ্রাম আছে ওখানে, সেই সমস্ত গ্রামের থেকে পরিচিত লোকদের সাথে কথা বলে, ভিলেজ চিফ যারা নাগা, ডিফারেন্ট নাগাজ আর দেয়ার, পাইতে, গুইতে, সিমতে, মার, ভ্যারাইটিস অফ নাগাজ আর দেয়ার। তো আমি সব গ্রামে গেছি, ভিজিট করেছি, এবং সেখানে মোর দ্যান 50% বাড়িতে নেতাজির ছবি আছে, এবং ওই গ্রামের বহু লোক আইএনএতে জয়েন করেছিল, তারা এখন বেঁচে নেই, দু একজন এখনও আছে, এবং সেই তখনকার দিনে যে সোর্ড অ্যান্ড দ্য ফাইটিং বুলেটস, সেগুলো ওদের ঘরে সাজানো আছে। হ্যাঁ, তো আমি সেখান থেকে যা যা পেয়েছি, টাকা পয়সা বা নেতাজির ছাপানো মুদ্রা বা একটা পোস্ট কার্ড, সেগুলো ডিএমকে দেওয়া হয়েছিল, ডিসি কুপগেন, ওগুলো নিয়ে একটা কি বলে মিউজিয়াম মতন করা হয়েছিল ময়রাঙে। এই ময়রাঙে এখন একটা দোতলা বাড়ি হয়েছে ফর নেতাজি মিউজিয়াম, এবং আমরা অনেক বলে টলে করেছি। ওই ময়রাঙে একটা ইউথ হোস্টেল হয়েছে, যেখানে 30 জন স্টুডেন্ট, মানে 30 জন থাকতে পারবে, 30 বেডস আর দেয়ার, দোতলা বাড়ি, খুব সুন্দর। ওটা আমি বছর 4 আগে গেছিলাম, কারণ আমরা এখান থেকে 13-14 সালে একটা র্যালি বের করেছিলাম, ফ্রম সোদপুর পানিহাটি মিউনিসিপ্যাল টু ভায়া আসাম 7 সিস্টার স্টেট ঘুরে ওই ময়রাঙে যে আমাদের র্যালিটা শেষ হবে, অ্যান্ড উইল কাম ব্যাক এগেন টু গুয়াহাটি অ্যান্ড ডিসপাস। এটা করা হয়েছিল আইএনএ ফোর্সের 75 ইয়ার্স অফ কমপ্লিশন, 75 বছর পূর্তি উপলক্ষে আমরা এটা র্যালি বের করেছিলাম। আমরা প্রায় 32 জন গেছিলাম এই র্যালিটায়, অ্যাবাউট 8 মোটর বাইকস, একটা 3 টন গাড়ি, একটা অ্যাম্বুলেন্স আর 2টো টাটা সুমো। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট জাপান যে যারা মরেছে, জাপানিজ সোলজার, আমার ইম্ফল টাউন থেকে 9 কিলোমিটার দূরে তাদের জন্য স্মৃতিসৌধ করার জায়গা দিয়েছে, সব কিছু দিয়েছেন। ব্রিটিশ সোলজার যারা মারা গেছিল নাগাল্যান্ডে, কোহিমায় মেইন টাউনে, ওদের স্মৃতিসৌধের জন্যে জায়গা দেওয়া হয়েছে, একদম মেন হার্ট অফ দ্য টাউন, এবং সেখানে লিখেও দেওয়া হয়েছে, উই হ্যাভ গিভেন হার টুডে ফর ইয়োর টুমরো। কিন্তু 82,000 আইএনএ সোলজারকে মেরে ফেলা হয়েছিল, এমনকি ব্যারাকপুরেও তাদের মেরে ফেলা হয়েছে এখন নীলগঞ্জে, যেটা এখন আপনার জুট রিসার্চ সেন্টার হয়েছে, সাহেব বাগান। হ্যাঁ, কিন্তু এদের কোনো স্মৃতিসৌধ নেহরু গভর্নমেন্ট কিন্তু করেনি। ওইখানে ময়রাঙে একটা আইএনএ স্মৃতিসৌধও বানানো, এখনও 2-1 বেঁচে আছেন, তার নামটাম দিল্লিতে কালেকশন করা হয়েছে, আমার কাছেও 2-একটা নাম আছে, সেগুলো সব মিলেমিশে ওখানে আইনের একটা স্মৃতিসৌধ আমরা করব, এটাই আমার লাস্ট ইচ্ছা একটা আছে। আপনি বিজয়লক্ষ্মী পণ্ডিতের কথা বললেন, রাশিয়ান অ্যাঙ্গেল, যেটা নিয়ে চর্চিত হয়, ডক্টর পূরবী রায় এটা নিয়ে বই লিখেছেন রাশিয়ান অ্যাঙ্গেল নিয়ে। এই যে রাশিয়ার যে ইন্টেলিজেন্স আপনি বলছেন আপনার মনে হয়েছে, এবং আপনি নিশ্চিত, কারণ আপনি মানুষটাকে সঙ্গে দেখেছেন, সেকেন্ড হ্যান্ড নলেজ, থার্ড হ্যান্ড নলেজ না, অমুকে দেখেছেন, তার কাছ থেকে আমি শুনছি, আবার তার কাছ থেকে আরেকজন শুনছে, এইভাবে সেকেন্ড থার্ড হ্যান্ড নলেজ না, ফার্স্ট হ্যান্ড নলেজ, আপনি যেটা দেখছেন একদম মানুষটাকে, নো ভায়া মিডিয়া। তো আপনি, এবং সম্ভবত আপনি আমার কাছে প্রথম মানুষ যে আমাকে যিনি বলছেন যে ষোলমারি সাধুকে আমি একদম সামনাসামনি দেখেছি, আর কেউ দেখেছেন বলে আমি জানি না, হয়তো আছেন বা নেই। তো এই যে
মানুষটাকে আপনি দেখলেন, রাশিয়ায় তো মানুষটা আপনি বললেন সাইবেরিয়ার জেলে বন্দি রয়েছে। এবার রাশিয়ান ইন্টেলিজেন্স, আপনি যেহেতু আইবি ডিপার্টমেন্টে কাজ করেন এই জন্য এই প্রশ্নটা আরও করছি, যে রাশিয়ান ইন্টেলিজেন্স তো খুব কড়া ইন্টেলিজেন্স, এবং রাশিয়ান ইন্টেলিজেন্স থেকে কিভাবে একটা মানুষ সবার চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে ফালাকাটা জায়গাটার নাম শোলমারি, সেইখানে লোকটা চলে আসে বলে আপনার মনে হয়? মানে জাস্ট একটা গেস বা হাইপোথিসিস আমরা যাই বলি সেই জায়গায়। আমার কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যারা পজকে আটকে রাখে বা প্রিজনার করে রেখে দেয়, হাই ভ্যালু যারা থাকে তাদের অনেক সময় ছেড়ে দিয়ে ওয়াচ করা হয় যে তাদের অ্যাক্টিভিটি কী, তারা কি করছে না করছে। তারপরে তাদের সাথেই যারা থাকে তারাও হয়তো তার প্রোটেকশানেই রয়েছে, তারাও হয়তো রাশিয়ান, কেন আমি বললাম যে দুই মহিলাকে দেখলাম রাশিয়ায় কথা বলছে। তো এরা হচ্ছে যে না, ওনাকে ছেড়ে দিয়ে দেখছে আমাদের প্রেজেন্ট গভর্নমেন্টের চালটা কি, প্রেজেন্ট গভর্নমেন্ট কী করতে পারে। কারণ কোনো দেশই চায় না একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে। পড়োশী দেশ, বন্ধুত্বপূর্ণ ভাবাপন্ন আছে আমাদের সাথে। এবং এই যে আমি বলছি যে উনি যে দেখে এলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত, যে হ্যাঁ সাইবেরিয়া জেলে ওনাকে দেখে এলাম, তার মানে উনি তখনও বেঁচে আছেন। এবং আমার তো মনে হয় উনি এখনও বেঁচে আছেন, কারণ 122 বছরের একজন বেঁচে আছেন যিনি আইএনএতে ছিলেন। আর আমি এখনও বেঁচে আছেন। কি নাম তার? নামটা আমি ভুলে গেছি, কিন্তু দিল্লিতে রেকর্ড আছে। আর আমি একটা লোককে দেখে এসেছি আজ থেকে, সেও বেঁচে আছে। আমি ওই হিমাচলে গেছিলাম, হিমাচলে উদয়পুর বলে একটা জায়গা আছে, সেখানে তোমার ওই শিব মন্দির আছে, তিলকনাথের মন্দির, ভেরি ফেমাস টেম্পল। তো ওইখান থেকে আমরা হাঁটা আরম্ভ করেছিলাম এক্সপিডিশন নিয়ে, ওইটা ব্রিটিশ কলেজ টিম, এডিনবারা কলেজের টিম এসেছিল আমার কাছে, তার আমার বাড়িতেও ঘুরে গেছে এক্সপিডিশনের পরে। দুটো এক্সপিডিশন আমরা ওখানে করি, একটা সাই মাউন্টেন, একটা কাম মাউন্টেন, 22,000 ফুট আর 24,000 ফুট। তো ওই রাস্তাটা হচ্ছে সোজা ওখান থেকে কার্গিল চলে যাচ্ছে, হিমাচল থেকে কার্গিল। আর আমি যখন পোস্টিং ছিলাম সেকেন্ড টাইম বারামুলাতে, তখন ওই হাঁদোয়াড়া, কুপওয়াড়া, দ্য আদার বেল্টটা, যেটা আমাদের যে কাশ্মীরের যে বেল্টটা, কারাকোরাম রেঞ্জ, যেখান থেকে নেতাজি কাবুলি ড্রেস পরে চলে গেছিলো, ওই রুটটা ধরে, দ্য ওল্ড সিল্ক রোড, যেটা এখন উড়ি দিয়ে ফেমাস। তো উনি উড়ি দিয়ে তো জাননি, উড়ির অনেক উপরে, উড়ির থেকে প্রায় 3,000 ফুট উপর দিয়ে উনি ক্রস করে বেরিয়ে গেছেন কাবুল, যেটা আমাদের সিয়াচেন সেক্টরের নিচে পড়ছে। মানে ইফ ইউ সি দ্য ম্যাপ, সিয়াচেন সেক্টরের নিচে। এবং উড়ির ওপরটাই হচ্ছে মিরপুর কোহাট্টা। এই মিরপুর কোহাট্টা হচ্ছে অ্যাটমিক সেন্টার হচ্ছে পাকিস্তানের। তো সেখানে আমাকে একবার যেতে হচ্ছিল ছবি তুলে আনার জন্য। আমি গুজরদের সাথে বেরিয়ে গেছিলাম রাতারাতি, অ্যান্ড দেন উই কাম ব্যাক, অ্যান্ড উই আর দ্য ফার্স্ট ব্যাচ যে সিয়াচিন সেক্টরটা আমরা র্যাকি করে উই হ্যান্ডেড ওভার টু দ্য আর্মি অ্যান্ড অল দ্যাট। তো সেটা একটা অপারেশন ছিলই আমাদের। আমি তখন ওই সারা জায়গাটা ঘুরে ঘুরে যারা পুরনো লোক তাদের সাথে কথা বলতাম যে তোমার নেতাজি সম্বন্ধে কী আইডিয়া আছে, কি জানো। নেতাজিকে ভুললে হবে না। এই নেতাজির প্রসঙ্গে আপনি একটা জায়গায় উল্লেখ করলেন যে আইএনএর লোকেদের কাছে আপনি জানতে চান যে নেতাজির কি হয়েছে, মানে নেতাজির কোনো খবরাখবর, মানে সেরকম কোনো ঘটনা আছে আইনের মানুষজন যারা অনেক পুরনো, যাদের সাথে আপনার দেখা হয়েছিল বা দেখা হয়? না, এখন তারা সেইভাবে কেউ বেঁচে নেই, কিন্তু আমি যে বর্ডার গ্রামগুলোতে গেছি, বার্মা বর্ডারের কাচিন রেঞ্জ, যেমন ধরো চোরাচাঁদপুর ডিস্ট্রিক্টে বেহাং, সিংহাট, ওই সব এরিয়াতে যে আছে, সিঞ্জল, যারা ভিলেজার পুরনো আছে, হয়তো বাবা দাদারা মরে গেছে, কিন্তু সিম্বলিক ইজ দেয়ার, নেতাজির ছবি আছে, ওরা যে জয়েন করেছিল আইএনএতে ওর বাবা দাদুরা, সেটাও ওরা বলে, এবং দে আর প্রাউড অফ নেতাজি। এটা আশ্চর্য ব্যাপার, কারণ আমি প্রায় মোর দ্যান 50% বাড়িতে নেতাজির ছবি আছে, দে রেসপেক্ট, কিন্তু একটা বাড়িতেও আমি নেহেরুর ছবি দেখিনি। এটা একটা বিশাল ব্যাপার যে আমাদের দুটো টার্মসের প্রাইম মিনিস্টার, কিন্তু তার ছবি কোনো ঘরেই নেই। তার কারণও আছে, সেটা অবশ্য পলিটিক্যাল ইস্যু, আমি তার মধ্যে যাচ্ছি না।